বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 18 সেপ্টেম্বর 2025 বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার গ্রুপের আইপিটিভি এনএসটিভি আজ আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 554 18/8/2025 ডেইলি ভিউজ আজকের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 1196 ভিডিও ক্লিপিংস 1186 18 আগস্ট 2025 ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 13,969 হতে গতকাল পর্যন্ত মিনিটের সংখ্যা ছিল 32,224। শুরুতেই এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন, এই ভবনেরই আর কি বাংলার 21 গ্রুপের দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র আর কি কাস্টম সিয়ান্ডে পেজেন্ট ভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি। আজ আমার এখানে উপস্থিত সভাপতি জনাব আমিনুল ইসলাম এবং কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির আমি জেনারেল সেক্রেটারি এম শাহজান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। শুরুতেই আজ আমাদের এই যে যেটা এনএসটিভি নিউজ, শুরুতেই আমি দি ডেইলি নিউজ স্টার এই যে ইন্ডাস্ট্রি পত্রিকার হেডলাইন পড়ে দিচ্ছি, এরপরেই দৈনিক ইত্তেফাক থেকে অন্য খবরগুলো পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। এই যে ডিবেট রেজিস্ট্রেশনস অন LDC গ্রাজুয়েশন ডিলে, বাকিগুলো একটু পড়ে যান। ইন্টারিম গভট বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমি দি ডেইলি ইন্ডাস্ট্রি শিরোনাম পড়ছি। ইন্টারিম গভট স্ট্রাগলস টু রেজুনেট প্রাইভেট সেক্টর গ্রোথ, NBFLS in peril. Syndicates fuel fertilizer price hike. বাংলাদেশ এই যে বলছে ফুয়েল আবার সিন্ডিকেট কি, এ তো বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। জি, তো এই বিপিসি কি দালালি করছে নাকি এখন? এই খবরগুলো কিন্তু সঠিক না। কেন দেখেন তো, স্পেশাল করেসপন্ডেন্ট না কোনো সাংবাদিকের নাম আছে ওই নিউজ শুরুতেই আর কি, শুরুতে আছে স্পেশাল করেসপন্ডেন্ট, এটা ভুয়া নিউজ। এইগুলো নিউজ আমরা না করি। বর্তমান আমাদের উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট। ওয়াকারুজ্জামান সাহেব মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতিকে ব্যাকিং করছেন। তার অর্থ কিন্তু এই নয় যা তা খুশি আর কি। স্পেশাল করেসপন্ডেন্টের কাজ হলো ওই যেরকম মাইলস্টোনের খবর সংগ্রহ করা। ওই যে সোয়াবিনের তেল 14 টাকা বেশিতে জাহাজের ভিতর থেকেই কিনে নিচ্ছে, এই কাজগুলো স্পেশাল করেসপন্ডেন্টের। আর এই যেটা, এটা হলো জনগণকে ভীতি প্রদর্শনের কাজ। তেল, চাল, ডাল, লবণ ইত্যাদি, সে গাড়ির তেল হোক আর খাওয়ার তেল হোক, এগুলো কিন্তু জনগণের, আমার মনের উপরে খুব ইফেক্ট হয়। হ্যাঁ, এই জায়গাটাই আর কি, এইগুলো আমরা না করি। ধন্যবাদ। NBR evolution ordinance likely to be amended in week. না না, এইটাও আর একটা খারাপ কাজ করতে চাচ্ছে। এই যে আব্দুর রহমান খান, এ হলো জামাতের ইয়ানোদ্দানকারী রকম, এইটা এখানে এর বসাইছে আর কি। এই যে বাণিজ্য উপদেষ্টা এবং এই যে জামাত ইসলামের যে ভুয়া আর কি নায়েবে আমি, জামাত ইসলামকে যেটা রেজিস্ট্রেশন দিয়েছে
যেটা হাইকোর্ট থেকে নয়, ওই অন্তর্বর্তী সরকারের এই যে যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা একটা এসআরও বলেই আর কি জামাত ইসলাম এখন এই যে তাদের রাজনীতিটা করতে পারবে এই মর্মেই আর কি। সেখানটায় তারা কিন্তু গণজমায়েত, জনসমাবেশ ইত্যাদি করতে পারবে না। কি পড়লেন হেডলাইনটা? এনবিআর। আচ্ছা, এনবিআর ইভ্যালুয়েশন করুক, যাই করুক আর কি, এই ক্ষমতা হইল অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি রপ্তানির এই যে যেটা বাণিজ্য মন্ত্রণালয় অধীন একটি উইং, এদের সমন্বয়ে একটা টাস্ক ফোর্স, একটা কমিটি আছে। এই কমিটির মিটিং হবে, তারপরেই সে ডিভ্যালুয়েশন হোক, ইভ্যালুয়েশন হোক, আর প্রাইস হাইক হোক, ডিউটির ওপরে হোক, ইনকাম ট্যাক্সের ওপরে হোক, রয়্যাল রেভিনিউয়ের ওপরে হোক, এইটা মিটিং ছাড়া করা যায় না। আর এখন যেহেতু মার্শাল্লাহর আন্ডারে দেশ পরিচালিত হওয়ার অর্থই হচ্ছে একটা নির্বাচন দিবেন, 90 দিনের ভিতরে ভোট করে দিবেন, চলে যাবেন আর কি। একে যাই কিছু করছেন না কেন, এই আব্দুর রহমান খান এ লোকটি নির্লজ্জও বটে আর কি। এই লোক যদি চলে যেত আর কি, তাহলে কিন্তু এই 32,000 কোটি টাকা কম যে রাজস্বটা আদায় হয়েছে এটা হয় নাই। বারবার এখান থেকে নাম মেনশন করে বলছি, এনবিআর এর সদস্য হওয়ার তো দূরের কথা, এই যে সেক্রেটারি 2 অর্থাৎ ডেপুটি কমিশনার ইকুইভ্যালেন্ট পদটা পাওয়ারও যোগ্য না এই আব্দুর রহমান খান। এই লোকটা, আমার এই নিউজটি আর কি, আমি এটা মাননীয় রাষ্ট্রপতি বরাবর, যেহেতু এনবিআরটা রাষ্ট্রপতির আদেশ বলে, 1973 সালের এসআরও বলে কিন্তু এনবিআরটা চলে, মাননীয় রাষ্ট্রপতি বরাবর, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এখান থেকে উপস্থাপন করলাম। এবং এই আব্দুর রহমান খানের কারণে 32,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আমি একজন 38 বছরের রাজস্ব আইনজীবী হিসাবে, 38 বছরের সাংবাদিক হিসাবে, আমার মুক্তিযুদ্ধের বয়সটা এখন 54 পেরিয়ে 55-তে, আমার মূল বয়সটা 64 পেরিয়ে 65-তে। বর্ষিয়ান একজন নাগরিক হিসাবে আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই যে আব্দুর রহমান খান আজকের যে ইভ্যালুয়েশন করতে চাচ্ছে আর কি এনবিআর কে আর কি, অর্থাৎ কর্মচারী কর্মকর্তা যারাই আছে এদেরকে ছাঁটাই করবে। এখান থেকে সুযোগ সুবিধা ওই চলাকালীন উনি নিজে যেটা পান নাই সেটার পরিমাণও প্রায় 1.5 কোটি টাকা, এই টাকাগুলো নিবেন, এই কারণেই এই কাজটা করছে। আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই যে এনবিআর এর চেয়ারম্যান, যার কারণে 32,000 কোটি টাকা আমাদের এই জনগণের টাকা, এই যে টাকাটা দিয়ে এই এনবিআর সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্যালারিটা হয় আর কি, আর ওই যে ভ্যাটের টাকাটা দিয়ে এটাতে হয় আর কি ওই বোনাস, ঈদ বোনাস ইত্যাদি আর কি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বরাবর অ্যানেক্সার আকারে, যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘে নিবন্ধিত, এটা সরকারি আইপিটিভি চ্যানেল, আমি এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করে রাখলাম। ধন্যবাদ। রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে। ধন্যবাদ। বাংলাদেশ seeks return of laundered money. Banking sector finds stability amid reform. Insurance sector in deep crisis. Academic year falling behind. Hundreds of standard containers put Chittagong port at serious risk. 100টা কন্টেইনার, এগুলো মনে হয় এর ভিতরে এক্সপ্লোসিভ সহ বা খাদ্যদ্রব্য অন্য কমোডিটি আইটেম আছে আর কি। এটা ওই যে গতকালই তো আমি খবরে বললাম আর কি, এই সব কন্টেইনার পেপার দাখিলের আগেই আইটিতে যারা আছে, ওই যে অ্যাসিস্ট্যান্ট সহকারী কমিশনার পদমর্যাদায়, এনারা চাচ্ছে এরকম একটা পেপার নোটিং করতে গেলেই আইটির মাধ্যম দিয়ে ডাটাবেস করে আর কি 20,000 টাকা দিতে হবে। মাল খালাস হোক না হোক এইটা কোনো দায়িত্ব নাই। এইবার এইটা যখনই গ্রুপে যাচ্ছে 1,25,000 টাকা, এইটা আনএক্সপেক্টেড। এখন যেটা ঘোষিত আর কি, এটা এই ছাত্র জনতা সরকারের পূর্ব পর্যন্ত ছিল 40 ফিট হাইকিউ কন্টেইনার 25,000 টাকা মিসলিয়ান্স। এখন ওইটা দাম হাঁকছে আর কি 1,25,000 টাকা। এই যে আমরা গত সপ্তাহে যে মালটা খালাস করলাম, আমাদেরকেও তো 1,25,000 টাকা দিয়েই মালটা খালাস নিতে যাইছে, না হলে তো প্রতিদিন যেটা আপনার ডেমারেজ ওঠে 40 ফিটে আর কি $135, তার মানে এখানে প্রায় এখন কত 1,35,000 টাকা না, কত টাকা হচ্ছে
13,500 টাকা পার ডে আর কি। তো এইটা মাসের শেষে গেলে 4 লাখ টাকা। এইভাবে তো আমদানিকারকদের পক্ষেও সম্ভব না, সিয়ান্ডেপরাও কাজ বাজ করে আরাম পাচ্ছে না। ধন্যবাদ। রেভিনিউ হিট বাই স্লো বিজনেস করাপশন। না না, করাপশনে আর কত করে বলা যায়? এই এখন দেশে সাংবাদিকই নাই, দেশে কোনো সৎ অফিসার নাই, দেশে কোনো ওই যে পদায়িত যারা হচ্ছে নিজেরাই বসে যাচ্ছে। বাংলাদেশের 68 জন এখন এই যে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি, এই জয়েন্ট কমিশনার থেকে এডিশনাল কমিশনার, এরপরে হয়ে যাচ্ছেন কমিশনার, তারপরে বিভিন্ন পদে বসে যাচ্ছেন। নিজেরাই তাদের দায়িত্ব কাজবাজ ঠিক করার আগে একটা ফাইল করলে ঘুষ কত। আর এই সকল লোকগুলোই আর কি এই 68 জনই জামাত ইসলামের। এরা এই বিভিন্ন জায়গায় প্রত্যেকটা 64টা ডিসি এবং পুলিশের এসপি, থানার সেকেন্ড যে অফিসার আর কি, ওসি সেকেন্ড দ্বিতীয় আর কি, এরা সব হইলো জামাতে। আমার এর ভিতরে আমার এই ভবন থেকেই আর কি 7 তলার থেকে ওই মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামানের স্ত্রীটাকে এই জামাতের হামিদ সহ কিডন্যাপ করে নিয়ে গেছে। পরে 10 লক্ষ টাকার বিনিময়ে নওগাঁ সদর থানায় রফা হয়েছে। এটা গল্প কাহিনী না, কিন্তু আমার এই এখান থেকেই আর কি। তো যাই হোক, এইগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আর কত দেখবেন। এই কাজটা হইলো স্বরাষ্ট্র উপদেষ্টা, এই কাজটা হইলো স্থানীয় সরকার উপদেষ্টা, এই কাজটা হইলো অর্থ বাণিজ্য উপদেষ্টা। কিন্তু অর্থ বাণিজ্য উপদেষ্টা, এই যে বাণিজ্য উপদেষ্টা পদটা কিনেছেন টাকা দিয়ে, অর্থ উপদেষ্টার মাথায় কাজটা করে না। এখানে অন্য খবরে যান। ধন্যবাদ। ঢাকা ব্যাংক। আমি এই যে অর্থ উপদেষ্টার মাথায় কাজ করে না, সাবেক অর্থ উপদেষ্টারা বলছেন। এইটা আবার ধরে নিয়েন না যে এইটা এইরকম। যখন আমার ল্যাঙ্গুয়েজটা হবে আপনি কিন্তু ওই অপশন দিবেন যে অর্থ উপদেষ্টা, সাবেক অর্থ উপদেষ্টারাই বলেছেন, ওনার মাথায় কাজ করছে না, সেইটাই আমি উল্লেখ করলাম। জি ধন্যবাদ। ঢাকা ব্যাংক এমডি রিজাইন্স। Assets of TK 10,000 crore feared to be destroyed. এই ইত্তেফাকটা পড়ে। জি ধন্যবাদ। এখন আমরা ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, সোমবার 18 আগস্ট 2025। পাচারের অর্থে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পদ ও 352 পাসপোর্ট সন্ধান। শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। জিলেনস্কিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান। শেখ হাসিনা। এইটা কি তারেক রহমান কি বলছে? স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান। এইটা হচ্ছে কি জানেন, এই তারেক রহমান মাঝে মাঝে পাগলের শাকও নাড়িয়ে দেয়। এই দেশের বৈষম্য ভোটাভুটির 14টা বাজিয়েছে, তখন বিএনপি এই যে রাজনৈতিক দলটারই জন্ম হয় নাই, কোনো নেতাও হয় না। 1977 সালের ইয়েস নো পিপুল কনসেনসাস ভোট, আমি ওই ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ওই ব্যালটটা ছিল গোলাপি রঙেরটা নো, সবুজ রঙেরটা ইয়েস। কোনো ভোট হয় নাই। বেনাপোল হাই স্কুল, যেটা বনগা বেনাপোল রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে, বেলা 11টার দিকে মিলিটারির একজন অফিসার আসলেন পুলিং বুথের ভিতরে। পুলিং অফিসার ছিল আমাদের ইংরেজি স্যার আতিয়াস স্যার, আর আমরা ছাত্ররা পুলিং এজেন্ট। তখন আর কি মিলিটার মে বি হি উইল বি ক্যাপ্টেন দিয়া, ওখানে তার হাতে লাঠি আছে, মাথায় একটা ওই যে গোল্ডেন বল্টু লাগানো, টেবিলের ওপরে, টেবিল তো কাঠের, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। জিজ্ঞাসা করছে হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। স্যার তো ইংরেজি স্যার, ওই মিলিটারি অফিসার বাদে স্যারের সামনে আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই যে কেউ মানে ইংরেজিতে কথা বলছে। হ্যাঁ, তো এইবার তখন স্যার তো কি আর করবে, তাকিয়ে আছে ছাত্রদের মতোই আর কি। ক্যাপ্টেন মানে বয়স কত, 22-23 হবে। তো এইবার তখন উনি ইতিমধ্যে আমাদের ওই স্কুলের মাঠে তখন আম বাগান ছিল, টিয়ার গ্যাস গোলাগুলি শুরু হয়ে গেছে। তখন স্যার বললেন এই তোরা সব পালা, জীবন নিয়ে ভাগ, আমার যা হয় দেখা যাবে আর কি। আমরা সেই হাকন নদী পার হয়ে পালাই আর কি। এরপরে তো সেই 98 ভাগ ভোট ইয়েস, নো হইল 2 ভাগ। আমাদেরকে পূর্বের দিন ওই যে বঙ্গবন্ধুর লাল রঙের চিত্র খচিত একটি 50 টাকার নোট
পলাশ হোটেলের একটি ওই যে দুপুরের বিরিয়ানির টোকেন। পলাশ হোটেল আমিনুল ইসলাম সাহেব চেনেন আর কি। আমার সেই বিরিয়ানি খাওয়া হয় নাই, 50 টাকার দামিটা এখনো আছে। তো এই জায়গাটাই তারেক রহমান সাহেব, বাবারে এইটে তোমার বাবা তোমার মা যে কাজটা করে গেছে, জনগণের সেবা, দেশের সেবা, ধর্মীয় মূল্যবোধের সেবা, এইটা খুশাখুশির দরকারটা নাই। সেই বিএনপির জন্মটা হয় 1979 সালে। পিপুল কনসেনসাস ভোট করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল অর্থাৎ জাগো দলের ব্যানারে। পরবর্তী পর্যায়ে আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে আমাদের খুলনা অঞ্চলে বলা হয় আর কি বৈষম্য রাজাকার, পিস কমিটির চেয়ারম্যান শাহ আজিজুর রহমান। এই লোকেরই পরামর্শে এই যে জাগদল নামটি ভালো ছিল। আমি তো আর বিএনপি করি না, বিএনপির লোকজনই বলে। পরে হলো জাতীয়তাবাদী, এই যে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেই জায়গায় এরপরে আর কি এই সেই 1996 সালের যে ওই ভোট আর কি, ওই ভোটটা আমি করেছিলাম 15 ফেব্রুয়ারি টেবিল প্রতীক নিয়ে। এই সেই ভোটেও বৈষম্য হয়েছিল, আমি জিতেছিলাম। 2 দিন পরে বিএনপিকে ডিক্লার দেয়, এটাও বৈষম্যমূলক নির্বাচন। এইটাকে তাহলে তারেক রহমান সাহেবকে আমি জিজ্ঞাসা করছি, এই দুইটা ভোট কি এই যে ফ্যাসিজম কায়দায়, স্বৈরতান্ত্রিক কায়দায়, গণতান্ত্রিক কায়দায়, না কোন কায়দায় আর কি? এটা আমি 18 কোটি জনগণের বুঝার স্বার্থে কথা বললাম। অতপর আর কি আওয়ামী লীগের আমলে কি ঘটলো, আমি ওই সেই 2008, 14, 18, 24 আমি 18 কোটি জনগণের পক্ষে এই যে স্বতন্ত্র হিসাবে ভোট করার চেষ্টা করি। 1% ভোট না থাকায় আমাকে বৈষম্য নির্বাচন কমিশনার আমার ভোট করার সুযোগটা দেয়নি। 2023 সালে ফেব্রুয়ারি মাসে আমি রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হওয়ার চেষ্টা করি। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে নমিনেশন না দিয়ে, এখন যিনি রাষ্ট্রপতি, আমার থেকে ওনার 2টি অযোগ্যতা বেশি। উনি মুক্তিযোদ্ধা নন। গণপূর্তের যখন মির্জা আব্বাস সাহেব তখন ছিলেন গণপূর্ত মন্ত্রী, তাদেরই স্টাফদের, কর্মকর্তা কর্মচারীদের স্যালারি ইত্যাদি নিয়ে একটি অনৈতিকতার অভিযোগ আছে বর্তমান রাষ্ট্রপতির নামে। তো এই জায়গাটাই আর কি তারেক রহমান সাহেব যে কথাটা বলছেন, এই দেশের অনেক যারা ছাত্র জনতা সরকারের সাথে 24-এর আন্দোলনে আওয়ামী লীগ করেছে, এরা মানসিকভাবেই ডিসিশন নিয়েছে ভোটটা যদি দিতে হয় বিএনপিকে দিব। যেমন আমি নিজেও আর কি এই দেশের 2টি রাজনৈতিক দল, আর আছে আধা রাজনৈতিক দল যারা কমিউনিস্ট পার্টি করে। জামাত ইসলাম কোনো রাজনৈতিক দল না, চরমোনাই কোনো রাজনৈতিক দল না। এই যে চরমোনাই পীরপত্র রেজাউল করিমের পিতা ফজলুল করিম, এই যে মামুনুলের পিতা ওই যে আজিজুল হক, মামুনুল হকের পিতা আজিজুল হক, আমি ওই যে বঙ্গসেনা তাড়ানোর একজন সৈনিক এবং 34 বছর পীর মুরিদি করি। আমি এখন আমলি পীর, এই যে চরমোনাইয়ের পীর এবং এই মামুনুলের পিতা আজিজুল হক পীর, আমরা পীরালি কলি। তো এই জায়গাটাই আর কি এই তারেক রহমান যত এই রকম কথা বলবে, তাদের সমর্থনটা ভোটাভুটিটা কমবে। আর হবে কি, ইতিমধ্যে মাত্র 13,000 বহিষ্কার করেছে। বিএনপি টু বিএনপি ইন্টারনাল ক্লাসে প্রায় 350 খুন হয়েছে। এই রকম কথা একটা বলবেন, কাল পেপার খুললেই দেখবেন বিএনপি টু বিএনপি কয়েকজন খুন। এই রকমটা আমরা না করি। বাবারে তারেক রহমান সাহেব, আপনার পিতা আপনার মাতা যে কাজটা করেছেন আপনিও সেই কাজটা করেন, তাহলে কিন্তু ভোট চাইতে হবে না। আর ওই যেটা ভেবে বসে আছেন, যদি বিএনপির ভোট হলো 31%, উপস্থিতি যদি হয় 70%, তাহলে আপনাদের ভোট 20 ভাগ। বিএনপিকে কিন্তু অন্য কেউই ভোট দিবে না। আর সাধারণ যে 40 ভাগ ভোট, ভয়ে এরা ভোট দিতেই যাবে না। আওয়ামী লীগের যেহেতু এই সাধারণরাই বলে 20-25 ভাগ, নির্বাচন কমিশন বলতো 42 ভাগ, সেইটাই যেহেতু সিদ্ধ ভোট হয় নাই, তাহলে যদি বিএনপি 20 ভাগ ভোট পেয়ে মেজরিটি হয়, তাহলে কি সেটা সিদ্ধ ভোট হবে? এটা 18 কোটি জনগণের লক্ষ্যে আমার একটি উপস্থাপনা। ধন্যবাদ।
শেখ হাসিনার মামলায় 9 জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত। কবরের কাছে গিয়ে সন্তান ডাকছে, বাবা উঠো। মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে 7 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। ওয়াশিংটনে গুড়িয়ে দেওয়া হলো কয় মিনিট হিরোইনদের তাবু। 20 মিনিট। আর 2 মিনিট আছে আপনার, পড়ে ফেলেন। ধন্যবাদ। কাজে ধীর গতির পেছনে কোনো অজুহাত মানা হবে না, জামিন পেলেন সেই রিকশা চালক। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো পৃথক বিচারিক ফোরাম নেই, প্রধান বিচারপতি। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। পাথর লুটের দায় আমাকে দিয়েন না, রিজওয়ানা। এই আরেকটা আছে, রিজওয়ানার আরেকটা কথা আছে, পড়েন। রিজওয়ানার আরেকটা এই হেডলাইনে আছে, হেডলাইনের ভিতরেই আছে। মেন কথাটাই তো আপনি পড়েন নাই। রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমি আপনাকে প্রশ্ন করছি, এই রেজওয়ানা কি উপদেষ্টা? উনি বন ও পরিবেশ। বন ও পরিবেশ। আর রাষ্ট্রপতি ছবি সরানোর কথাটা কে বলতে পারে? 2টা ব্যক্তি, বাংলাদেশের মাননীয় 2 জন, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। জি। এখানে কোনো ওই মহামান্য, মহামাননীয়, এটা সংসদে বলে। মন্ত্রীদের মন্ত্রী যখন প্রধানমন্ত্রী তখন বলে, মানে বলতে পারে মহামাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি। জি আমরা তো কেউ এমপিও না, আমরা সাধারণ জনগণ। এই যে কথাটা বলছে না, জি এই মহিলাই কিন্তু সেন্ট মার্টিনটা বেছে দিয়েছে দালালি ঘুষ কমিশনকে। এনজিওর ব্যবসা করে তো, সুদের ব্যবসা করে। হ্যাঁ, এইটা আমি বারবার বলছি সেই শুরু থেকেই আর কি, আজও আবার বলছি। এখন এখানে জড়াই নিছে কি দেখেন, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে। হ্যাঁ, এদেশের জনগণ, সাধারণ মানুষ, আম জনতা, উনি যদি বলতো বই 3 দিনের ভিতর পৌঁছাইতে হবে, যাদের রেজিস্ট্রেশন করতে পারে নাই বলে 13 লক্ষ পরীক্ষা দিতে পারে নাই, ওই যে ক্লাস রোল নম্বরের ওপরে রেজিস্ট্রেশন ধরে তাদেরকে এসএসসি পরীক্ষা দেওয়ার ইন্টারিম সুযোগ দিতে হবে, তাহলে তাদের 1 বছর নষ্ট হবে না। আর তা না হলে এই 13 লক্ষর ভিতরে 80% কিশোর গ্যাং এখন হয়ে যাবে কিশোরী গ্যাং। 17,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মতো, আপনি বলেন তো স্যার, 17,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মতো এই 13 লক্ষের কত পার্সেন্ট সক্ষমতা আছে? আমি জরিপ করে দেখেছি 10%ও না। খুব কম সংখ্যক আছে। এই খবর সাংবাদিক তো নাই, কে বলবে? শিক্ষক নাই, কে ক্লাস নিবে? কে রানি নাই, কে রেজিস্ট্রেশন করাবে? এই যে বইয়ের দোকানই তো এখন নাই, বইয়ের ছাপাখানা নাই, তো বই ছাপবে কোথায়? বই বেচবে কে? বই কিনবে কারা? এর ওপরে কারো কোনো কথা নাই। এখান থেকে এই মহিলাটা এত কথা কেন বলতেছে? এইটা জি ওনার থেকে আমি অন্তত 20 বছর আগে উকিল হয়েছি, সেও আর কি আইনজীবী। হ্যাঁ, জুনিয়র সিনিয়র মানে না, কথাবার্তিতে লাগাম নাই। ওনার যেটা পরিবেশের কাজ, ওই কক্সবাজারটাকে ঘুরিয়ে অন্য দিকে দেওয়ার জন্য এই কথাবার্তিগুলো বলে। আমি এখান থেকে উপস্থাপনা করছি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, যেহেতু এখন 4 জন ব্যক্তিও একসাথে হয়ে একমাত্র জাতীয় প্রোগ্রাম ছাড়া একটা কোনো গল্প গুজবও করতে পারে না। তারই নামই হলো এই যে মিলিটারি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াচ্ছে বায়ু দূষণ। ইসি যথাযথভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে, নজরুল ইসলাম খান। না না, ইলেকশন কমিশনার ওই যে অনেকগুলো নামের আগে বৈষম্য আর কি, জি। তারপরে নাসির উদ্দিন। জি এ লোক কিন্তু একটা ইলেকশন কমিশনার চিফ হতে গেলে সিনিয়র সচিব পদমর্যাদা হতে হয়। তা ইনার জীবনে উনি চাকরিতে অতিরিক্ত সচিব পদমর্যাদায়, যেটা সিভিল বলা হয়, সচিবালয় ভিত্তিক না, এই যেরাম স্যাররা আর কি। আপনি কি অধ্যক্ষ ছিলেন? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে আপনার ইকুইভ্যালেন্ট হইল অতিরিক্ত সচিব না যুগ্ম সচিব, আরো নিচে ডিএস, ডেপুটি সেক্রেটারি। তো এখন আর কি এই যে পদমর্যাদাগুলো নিজেদেরকে নিজেরা করে নিয়ে আর কি এখান থেকে এই যে কর্মকাণ্ডটা করছে, এইটা থেকে আমরা বিরত থাকি। আমার এখানে একটা প্রশ্ন আসতে পারে, এত কথা বলছে উনি কে? আমি আইনজীবী, 38 বছর মাননীয় উচ্চতর আদালতে এই যে রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। আমি এই যে সিঅ্যান্ডএফ ব্যবসাটাও করি 38 বছর।
আমার প্রথম যে সংবাদপত্র, আমি ব্যবস্থাপনা সম্পাদক ছিলাম পাক্ষিক বেনাপোল বার্তা। ওটার বয়স 38 পেরিয়ে 39-এ পড়ছে। আমার নিউজ স্টার 30 বছরের সংবাদপত্র, আরও তো পত্র পত্রিকা আছে, সাংবাদিক সংগঠনেও আমি 25 বছর পূর্ব হতে এই যে কার্যক্রমগুলো করে থাকি আর কি। ধন্যবাদ। এখানে আপনার আর সুযোগটা নাই, সময় শেষ। এখন আমার এখানে যারা উপস্থিত, আমার এই যে নাম বলেই নিজেই পরিচিতিটা হবে, আমার এই স্টুডিওটা প্রোগ্রামটা দেখার জন্য এসছে। বাবা, তোমার নামটা বলো। তৌহিদুল ইসলাম রিজভী। আচ্ছা, আর একজন আছেন এই আমাদের এই কি বলে কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনার নামটা একটু স্যার? এইচ.এম. সুলাইমান চৌধুরী। আর আমার এখানে তো আমার নিয়মিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যেটা অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং আর কি আমার এই প্রোগ্রামে মাঝে মাঝে আসেন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির প্রেসিডেন্ট। বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে আর কি কাস্টমস এবং রাজস্ব বিষয়ক আপনি 3 মিনিট একটু বলবেন আর কি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রেভিনিউর সিংহভাগ আসে বিভিন্ন শুল্ক স্টেশন থেকে। অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা যে শুল্ক আহরণ করি, এইখানে আরও অনেক সুন্দর পরিবেশের দরকার, আরও নিয়ম নীতি অনেক কিছুতে পরিবর্তন আনা দরকার, যাতে কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট আর এই যে এজেন্ট ভিত্তিক যেগুলো সমিতি আছে মালিকদের, এগুলো তো এখন নাই, তারপরে এরা জোর করে চালাইতেছে আর কি। চট্টগ্রাম যেমন জোর করে চট্টগ্রাম কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনটা দখল করে নিয়েছে মালিকদের। এখানে যেটা আমাদের বিপদ আপদে আমার চিকিৎসার জন্য চট্টগ্রাম কাস্টমসে আমি এই যে টাকা চেয়েছিলাম আর কি, চোখের চিকিৎসা, হার্টের চিকিৎসার জন্য, শেষ পর্যন্ত 1 বছর পরে ঘোরানোর পরে এখন এই যে অবৈধভাবে যারা চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনটা দখল করে নিয়েছে, আগ্রাবাদের ভবন সহ অ্যাসোসিয়েশনের টাওয়ার সহ আর কি, তো এইটা নাকি এখন শোনা যাচ্ছে আর কি ওই যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ সাহেব এদেরকে বসিয়েছেন। আমি NBR বরাবর আর কি অর্থ মন্ত্রণালয় বরাবর আমি উপস্থাপন করছি। আর যেহেতু রাষ্ট্রপতি রেসারও বলে আমাদের আমরা C&F ব্যবসাটা করি, মাননীয় রাষ্ট্রপতি সচিবকেও অবগতি করছি আর কি। এইটা একটু আমাকে বলেন তো, এই যে অ্যাসোসিয়েশন নাই, কর্মকর্তারা নাই, অ্যাকাউন্ট কি বলে অ্যাসোসিয়েশনের যেটা সমিতির এই আপনার অফিস পরিচালনাকারী পদবিগুলো রহিত করা হয়েছে, তারপরেও এরা কিভাবে এরা পরিচালনা করছে? অন্যদিকে অ্যাসোসিয়েশনগুলোর যে নির্বাচন হয় সেইখানে অত্যন্ত বড় রকমের অনিয়ম হয়। এই অনিয়মের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করেছি, সেই রিটের রায়ের অপেক্ষায় আছি। শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেছি, কিন্তু কিছু নেতা আছে অ্যাসোসিয়েশনের যারা ধরাকে সরা জ্ঞান করে, তাদের কালো টাকা, অবৈধ টাকার বিনিময়ে সেইখানে C&F মালিকেরাও বঞ্চিত না, হচ্ছে। এর সাথে একটা দালাল চক্র আছে, কাস্টমসের কিছু সাবেক কর্মকর্তাদের আত্মীয় স্বজনও আছে যারা দালালি বা ব্রোকারিটা করে, আমি যেটা খবর নিয়ে জেনেছি। এবং তারা আঙ্গুল ফুলে কলা গাছ, তারা অত্যন্ত বেশি পরিমাণ অবৈধ টাকার মালিক। তাদের এই টাকা, অবৈধ টাকা সরকারি কোষাগারে আনার ব্যবস্থা করা উচিত। এইটা এখন করতে হবে কি, যারা এইরকমটা করছে, এই যে NBR এর যিনি এখন চেয়ারম্যান, কাজটা হইলো তার নেতৃত্বের যে শুল্কের সদস্য, কিন্তু উনি আব্দুর রহমান খান নিজেই বৈষম্য, জামাতের ইয়ানোদ্দানকারী রকম এত বড় আন্দোলন, তারপরেও আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের নলেজেই দেয় নাই। ইউনুস মহোদয়ের যে প্রেস সচিব বলা উনি পরিচয় দেন সাংবাদিক, এ ডেইলি স্টার থেকে বহিষ্কৃত নিউজ এজেন্ট শফিকুল আলম আমার এই নিউজ স্টারের আপনাদের সহ 12টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছে। আমার এই চ্যানেলের ওপরে এই যে শোকাজ করছে, DGFI NSI সার্বক্ষণিক আমার পিছে লেগে আছে। এইটা আমি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়েরই কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি, জনগণের কথা বলছি, ধর্মীয় মূল্যবোধের কথা বলছি। এই যে খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা এবারের হজে 1,500 কোটি টাকা হজ বরল করেছে।
এইবার আবার গতকাল মিটিং দেখলাম, এইবার তার টার্গেট 4,800 কোটি টাকা। বাইতুল মুকাররম থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসে ভাড়া এবং পজিশন ট্রান্সফারে এখান থেকে আদায় হয় প্রায় 100 কোটি টাকা। ইতিমধ্যে আর কি 1,100 কোটি টাকা বাইতুল মুকাররমের টাকা হাফিস করে দিয়েছে এই যে ধর্ম উপদেষ্টা, এদের নামেও বৈষম্য। এই খালিদ হোসেনের আগে কি কি যেন আছে আর কি, অন্যের পদবি ব্যবহার করা, নিকনেম ব্যবহার করা। রসুল সাল্লামের পিওর হাদিস এই জায়গাটাই আছে, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরিয়া কাউকে ডাকিও না, হাদিসের খেলাফ। এরাই 1,100 কোটি টাকা এই মামুনুল হক, ওই যে আজিজুল হক পুত্র, এই চরমনায়ের পীর ফজলুল করিম পুত্র রেজাউল করিম, আর এই খালিদ হোসেন 1,100 কোটি টাকা বাইতুল মুকাররমের টাকা মেরে দিয়েছে। আর এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মাইনটসের মাধ্যমে এখন বাইতুল মুকাররমে কোনো নিয়মতান্ত্রিক, এই যে মুফতি মাওলানা উবাইদুল হক হুজুরের মতো কোনো মুফতি বা মাওলানা এখানে বাইতুল মুকাররমের খতিব নাই। বাইতুল মুকাররমের শুক্রবারের মুসল্লির ক্যাপাসিটি মানে এখানটায় 2 লক্ষ, এখন 30,000ও মুসল্লি হয় না। বাইতুল মুকাররমের পূর্ব গেটটিতে চলমান ভাতের দোকান, ওই সুইমিং পুলের ভ্যান স্ট্যান্ড এবং সন্ধ্যার পরে মাদকের আখড়া বসে। এখন যিনি হাফিজিউল্লাহ আব্দুল মালেক, ইনিও অবৈধভাবে জোর করে আর কি এখানটায় বসে গেছেন। এই যে হাফিজিউল্লাহ আব্দুল মালেকের কাছেও আমি প্রতিদিন উপস্থাপনা করছি, আমাদের এই বাইতুল মুকাররমের গেটটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তো ইনি যেহেতু এই যে খালিদ হোসেন সাহেব বললেন যে আমি উনাকে বসাইছি বাইতুল মুকাররম, কাজেই ইনি হাফিজিউল্লাহ, অর্থাৎ যারা হাদিস শুনে শুনে অনেক জ্ঞান অর্জন করে, আর আলেম উলামা মাওলানা যারা প্রাতিষ্ঠানিকভাবে ডিগ্রি অর্জন করে, পীর মাশায়েখ আমরা যারা আর কি, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমি এই যে পীর, আমি কোনো মুরিদ করি না, আমি ইস্তেগফার জিকিরটা করে থাকি বাইতুল মুকাররমে। আমি এইটা সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে, আমি নিজেও একজন 1986 সাল থেকে বাইতুল মুকাররমের মুসল্লি। আমি এখানে এই যে জনগণের মুসল্লিদের কথাটাই উপস্থাপন করছি। বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক খতিব। আর ওই কাকরাইলে এখন যিনি যে বৈষম্য মাওলানা জুবাইরের কারণেই আর কি গ্রুপ করে অবস্থান করতেন, 80 বছর বয়সে স্বেচ্ছায় আন্তর্জাতিক তাবলিগ মুরব্বী হতে, বাংলাদেশের তাবলিগ মুরব্বী হতে এবং ওই যে টঙ্গীর ময়দানের যেটা তাবলিগ মুরব্বী হতে রিটায়ার্ড করেছেন। কাকরাইলেও একজন নিয়মতান্ত্রিক ইসলামিক ফাউন্ডেশন হতে খতিব এবং পেশ ইমাম নিয়োগ দেওয়া হোক। আমি এই যে মুসল্লিদের পক্ষ থেকে, আমি তো 40 বছর যাবত আমার বেনাপোল গোলদার সিটি তাবলিগ মার্কাজ মসজিদ, আমি প্রধান মুতাল্লি, এর পক্ষ থেকে উপস্থাপন করলাম। এখন 1971 সালের এই যে রণাঙ্গনের যেটা আপনার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর সেই ঘোষণা দুইটি এখানে বলবো, কারণ এখানে নাহিদ ইসলাম বললেন বাংলাদেশে কোনো জাতির জনক নাই, এটা সঠিক কথা। বঙ্গবন্ধু তো বাঙালি জাতির জনক নন, বঙ্গবন্ধু হচ্ছেন এই দেশটা যে জাতির মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এইটা স্বাধীন হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি বঙ্গবন্ধুকে বলেছি আর কি, এই যে বাঙালি জাতিকে পাকিস্তান থেকে বাংলাদেশ করতে গেলে এর একজন নেতা প্রয়োজন হবে, আর সেই নেতা হিসাবে আমি বঙ্গবন্ধুকে মানি। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সমন্বয়ক, তারই সেই ঘোষণা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়বার এই মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে ঘোষণা দেন 7 মার্চ 1971। বঙ্গবন্ধু সেই ভাষণেই ছিল তার ঘোষণাটা, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান বলছে, আমরা তো ইন্ডিয়াতে রাত্রে ঘুমাইতাম, মুক্ত অঞ্চলে এসে বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করতাম। তোমার সাথের সঙ্গী সাথী কেউ যদি মারা যায় তাহলে তাকে গ্র্যান্ড স্যালুটটা কিভাবে দিতে হবে। যুদ্ধ করতে যেয়ে গাছে উঠে ওই খান সেনাদের মিলিটারিদের জিপ গাড়ি দেখার সময় আর কি মোটরের গোলার শব্দে আমার বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। মেজর মঞ্জুর রহমান আমার সরাসরি সেক্টর কমান্ডার, যে গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল আর কি, কেউ মারা গেলে আনতে না পারলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে, লাল সালাম।
এইটাই আর কি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, ঘোষক নিয়ে, ইত্যাদি নিয়ে আমরা আর কি এইটা না করি। সেই দ্বিতীয় পর্যায়ে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে। আমি সারসংক্ষেপ করে নিয়েছি। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি 34 বছর পীর মুরিদি করি। এই যে আমার পীর সাহেব হুজুর মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান প্রথম তো আমাকে খলিফা করেন, তৎপরবর্তীতে আর কি আমাকে আমলি পীর বা শিক্ষক হিসেবে দায়িত্বটা দেন। আমি কোনো মুরিদ করি না। আমার এখান থেকে আমি এই যে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করি। আমার এই প্রোগ্রাম যারা লাইভে দেখছেন দেশ বিদেশের, যারাই আমার পীর ভাই আছেন এবং নতুন যারা সাথী আছেন, ইস্তেগফার পড়াই, দুরূদ পড়াই, আল্লাহ আল্লাহ জিকির করাই। এতে আমলটা বাড়ে, এতে রুহানি শক্তি বৃদ্ধি পায়, কাজ কাম ইত্যাদি সুস্থতা অসুস্থতা সব কিছুতেই আর কি আল্লাহ তাআলা মদত দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরুদটা এইভাবে বিশ্বের যে যেখানটাই আর কি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থাকুক না কেন আর কি, যদি আল্লাহ তাআলার শানে এই যে আল্লাহ আল্লাহ জিকিরটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনওয়ারাতে আর কি জিকিরটা বিভিন্নভাবে সংক্ষেপ আকারে করা যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিশ্বের 200 কোটি মুসলমান, সর্বমোট 800 কোটি বিশ্ব মানবতা, রাব্বুল আলামিন এই যে আমরা যে সকল মানবতার খাতিরে আর কি আমাদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিশ্বের যে 200 কোটি মুসলমান, এর ভিতরে আবার হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, সেই সাথে এখন আবার যোগ হয়েছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী হতে ওহাবি, খারেজি, লামাজাহাব, এই যে আহলে হাদিস, এখন আবার নতুন সংস্করণ কি আহলে সুন্নত আল জামাত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা ব্যবহার করে না। জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, এই যে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি, এই সুন্নতটা যেমন ব্যবহার করে না, এখন এই যে বাইতুল মুকাররমের যিনি হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, ইনি বলছেন স্বঘোষিত আহলে সুন্নত আল জামাত। সুন্নতের কোনো আহাল নাই, সুন্নত কোনো কুরআন বহির্ভূত নয়। আমরা এগুলো না করি,
যে সকল বৈষম্য মাওলানারা মিথ্যাচার গীবত, ইহুদিদের টাকা, কাদিয়ানীদের টাকা, লামা জাহাবিদের টাকা, এই যে আহলে হাদিসের টাকা খেয়ে আর কি মিথ্যাচার করছে, রাব্বুল আলামিন এদেরকে হয় হেদায়েত দান করুন, না হয় মিটায়ে দিন। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফ্যানটা ছেড়ে দাও।